ভাইয়ের পক্ষে ভোট চাইলেন তারেক রহমান, বললেন সম্মান জানাতে হবে জুলাই সনদকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। যারা দেশকে ভালোবাসেন হ্যাঁ ভোট দেবেন বলেছেন ডাক্তার শফিক। কুমিল্লার সাথে নোয়াখালীকেও বিভাগ করার আশ্বাস। প্রতিহত করা হবে বল প্রয়োগের রাজনীতি, নাহিদের হুঁশিয়ারি। এনআইডির মাধ্যমে সব সুবিধা নিশ্চিতের আশ্বাস এনসিপির। রাজধানীতে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচারণা, ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠোকার প্রত্যয়। দেখছিলেন ক্রাউন সিমেন্ট সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। ধানের শীষের পাশাপাশি গণভোটে হাতে সিল দিতে জনগণকে আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বলেন, গত 16 বছরের মতো এবার আমি ডামি বা নিশিরাতে নির্বাচন হবে না। কেউ যাতে ভোটের অধিকার কেড়ে নিতে না পারে সেদিকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। তিস্তা সমস্যার সমাধান সহ উত্তরাঞ্চলের জন্য নিজের পরিকল্পনাও জানান তিনি। জুয়েল আহমেদকে সঙ্গে নিয়ে রংপুর থেকে আরও জানাচ্ছেন জাহাঙ্গীর আকন্দ। ক্যামেরায় ছিলেন এম সেলিম। তারেক রহমান নিজেকে যেন নিজেই ছাড়িয়ে যাচ্ছেন। যেখানে যাচ্ছেন সেখানেই জনসমুদ্র। এ যেন এক হেমিলিয়নের বাঁশিওয়ালা। তারেক রহমানকে এক নজর দেখবেন এবং তার কথা শুনবেন, সে আশায় দুপুর থেকেই রংপুর কালেক্টরেট ঈদগাহ মাঠে উপস্থিত হন লাখো মানুষ। সকাল থেকেই রংপুর বিভাগের বিভিন্ন জেলা ও মহানগর থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা জনসভায় যোগ দেন। এ সময় ধানের শীষে ভোট দিতে নানা স্লোগান দেন তারা। রাত 8:30টার কিছু পর নির্বাচনী জনসভায় হাজির হন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এ সময় উচ্ছ্বসিত লাখো জনতা তাকে স্বাগত জানান। তারেক রহমান হাত নেড়ে শুভেচ্ছা জানান সমবেত জনতাকে। তারেক রহমান যখন মঞ্চে আসেন তার আগেই কানায় কানায় পূর্ণ কালেক্টরেট ঈদগাহ ময়দান। ঈদগাহ ময়দান ছাপিয়ে জনস্রোত ছড়িয়ে পড়ে আশপাশের এলাকায়। এ সময় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান বলেন, বিএনপি মানুষকে ভালো রাখতে চায়। ক্ষমতায় গেলে আবু সাইদ ওয়াসিম সহ জুলাই আন্দোলনে 1400 শহীদদের মূল্যায়ন করা হবে। উত্তরাঞ্চলের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন তারেক রহমান। ইনশাআল্লাহ ধানের শীষ সরকার গঠন করলে আল্লাহর রহমতে আপনাদের সমর্থন নিয়ে এই মুহূর্তে যাদের কৃষি ঋণ 10,000 টাকা পর্যন্ত আছে, আমরা সেই কৃষি ঋণ সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করব। ক্ষুদ্র ঋণ যারা রেজিস্টার্ড এনজিও থেকে গ্রহণ করেছেন, আমরা সরকারের পক্ষ থেকে এই ঋণ সেই এনজিওগুলোকে পরিশোধ করে দেব। আপনাদের পরিশোধ করা লাগবে না। কৃষিজাত পণ্যের যারা ব্যবসা বাণিজ্য করেন, যাদের ইন্ডাস্ট্রি আছে, তাদেরকে আমরা বিশেষ সুবিধা দেব যাতে করে তারা এই এলাকায় এসে তাদের নতুন মিল ফ্যাক্টরি স্থাপনের কাজ শুরু করেন। আইটি কোম্পানি যেগুলো আছে তারা যদি এইখানে এসে তাদের কোম্পানিগুলো স্থাপন করে এবং এই এলাকার ছেলে মেয়েদেরকে সেখানে চাকরি বাকরির ব্যবস্থা করে দেয়, তাহলে তাদেরকে সেই কোম্পানিগুলোকে আমরা একটি নির্দিষ্ট মেয়াদ পর্যন্ত করের ছাড় দিব। তারেক রহমান বলেন, মানুষ নিরাপদে থাকতে চায়, শান্তি চায়, গণতন্ত্র চায়। যে পরিবর্তনের জন্য 24 এসেছে তা বাস্তবায়নে সবাইকে কাজ করতে হবে। গণতন্ত্রের পথে যাত্রা শুরু করতে হবে। এই পরিবর্তনকে যদি ধরে রাখতে হয় তাহলে প্রিয় ভাই বোনেরা, উপস্থিত প্রিয় ভাই বোনেরা, আপনারা সহ বাংলাদেশের জনগণকে সামনের কাতারে এসে দাঁড়াতে হবে। এবং সামনের কাতারে এসে দাঁড়ানোর অর্থ হচ্ছে একটি নিয়মতান্ত্রিক উপায়, একটি নিয়মতান্ত্রিক পন্থায় আমাদেরকে গণতান্ত্রিক যাত্রা শুরু করতে হবে, যা দেশের আইন অনুযায়ী, সংবিধান অনুযায়ী আগামী 12 তারিখে যে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে, সেই নির্বাচনে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে ঘর থেকে। সেই নির্বাচনে ঘর থেকে বেরিয়ে এসে আপনাদেরকে আপনাদের অধিকার প্রয়োগ করতে হবে। ক্ষমতায় গেলে দুর্নীতির টুটি চেপে ধরা হবে বলে জানান তারেক রহমান। বলেন, বিএনপির সময় দুর্নীতি কমে এসেছিল। এ সময় নাম উল্লেখ না করে একটি দলের সমালোচনা করেন বিএনপির চেয়ারম্যান। একটি দল আছে, সেই দল বিএনপি সম্পর্কে মিথ্যে কথা বলে যাচ্ছে কয়েকদিন ধরে। আপনাদের নিশ্চয়ই মনে আছে, আজও দেখলাম তারা বলেছে তাদের 2 সদস্য 2001 থেকে 6 পর্যন্ত আমাদের সাথে সরকারে ছিল। মনে আছে আপনাদের? এখন তারা বলছে যে বিএনপি সময় বলে পরিস্থিতি অন্যরকম ছিল, তাদের মানুষগুলো ভালো
আর আমাদের মানুষগুলা খারাপ। আমার প্রশ্ন হলো ভালো মানুষের সাথেই তো ভালো মানুষ থাকে নাকি? তাদের মানুষ যদি ভালোই হয়ে থাকে, তাহলে বিএনপি যদি খারাপ হয়ে থাকে, তাহলে তারা ছিল কেন আমাদের সাথে পুরা 5 বছর? আমাদের সাথে প্রথম থেকে শেষ দিন পর্যন্ত তারা ছিল, এবং তাদের থাকাটাই প্রমাণ করে খালেদা জিয়া যে দুর্নীতিতে সফলভাবে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছে। ধানের শীষে ভোট দেওয়ার পাশাপাশি গণভোটে হাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তারেক রহমান। অন্তর্বর্তীকালীন সরকার এসে তারা একটি সংস্কার কমিশন করলো। মোটামুটি ভাবে সংস্কার প্রস্তাব যেগুলো আমরা দিয়েছি, যা আমরা জনগণের সামনে অনেক আগে উপস্থাপন করেছিলাম, সেইগুলাই কম বেশি ভাবে তারাও দিয়েছে। হতে পারে কোনোটি ব্যাপারে আমাদের সাথে কিছু দ্বিমত আছে, কিন্তু আমাদের সাথে যদি কোনোটির ব্যাপার দ্বিমত থাকে, আমরা কোনো লুকো ছাপা করিনি। আমরা জনগণের সামনে প্রকাশ্যে বলেছি যে কোনটিতে আমরা সম্মতি দিয়েছি এবং কোনটিতে আমাদের কিছু ডিসএগ্রিমেন্ট আছে। এই যে 12 তারিখে যে আপনারা আপনাদের পরিকল্পনা সফল করতে যাবেন, একই সাথে আরেকটি কাজ করতে হবে। যেই অধিকার ফিরানোর জন্য আবু সাইদ নিজের জীবনকে উৎসর্গ করেছে, চট্টগ্রামে ওয়াসিম নিজের জীবনকে উৎসর্গ করেছে, এরকম হাজারো মানুষ যারা নিজের জীবনকে উৎসর্গ করেছে, তাদের জীবন উৎসর্গকে মূল্যায়ন করতে হলে আমরা যে জুলাই সনদে স্বাক্ষর করেছি, সেই জুলাই সনদকেও আমাদের সম্মান করতে হবে। এবং সেজন্যই আপনাদের সকলকে অনুরোধ করব যে ধানের শীষে যেমন সিলটা দিবেন 12 তারিখে, একই সাথে আপনাকে যে দ্বিতীয় ব্যালট পেপারটি দিবে হ্যাঁ এবং না, সেখানে হায়ের পক্ষে দয়া করে আপনারা রায় দিবেন। ক্ষমতায় গেলে তিস্তা সমস্যার সমাধান করার কথা জানান বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। কৃষিপ্রধান অঞ্চল হিসেবে উত্তরবঙ্গের জন্য নিজের পরিকল্পনার কথা জানালেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলছেন, বিএনপি নির্বাচিত হলে উত্তরবঙ্গের মানুষের ভাগ্যের উন্নয়নের জন্য কাজ করবেন তিনি। নেতাকর্মীরা বলছেন, উত্তরবঙ্গে তারেক রহমানের আগমন উপলক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তাতে আগামী দিনে ধানের শীষের বিজয় সুনিশ্চিত। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, ঈদগাহ ময়দান, রংপুর। জুলাই আন্দোলনে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদের কবর জিয়ারত করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। পরে আবু সাইদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য AZM জাহিদ হোসেন সহ রংপুর জেলার নেতারা উপস্থিত ছিলেন। পরে AZM জাহিদ হোসেন সাংবাদিকদের জানান, আবু সাইদের প্রতি শ্রদ্ধা জানানো আজ দেশের সব মানুষের দায়িত্ব ও কর্তব্যই শুধু নয়, আবু সাইদ শিখিয়েছেন কিভাবে স্বৈরাচারের বিরুদ্ধে বুক উঁচিয়ে দাঁড়াতে হয়। তিনি শিখিয়েছেন কিভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলির মুখে দাঁড়িয়ে প্রতিরোধ করতে হয়। তিনি বলেন, কেবল আবু সাইদকে মৃত্যু দিবসের স্মরণ এবং তার কবর জিয়ারতের মধ্যে থাকলে চলবে না, তার আত্মত্যাগের শিক্ষাকে বাস্তবে রূপান্তর করার জন্য সবাইকে উজ্জীবিত হয়ে কাজ করতে হবে। এ সময় আবু সাইদের পরিবারের সদস্যরা ছাড়াও স্থানীয়দের সাথে কথা বলেন তারেক রহমান। আগামী দিনগুলোতে যার যার অবস্থান থেকে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বগুড়ায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের মাঝে হুইল চেয়ার প্রদান ও মতবিনিময় সভায় তারেক রহমান এই আহ্বান জানান। তিনি বলেন, সবাই মিলে এমন একটা বাংলাদেশ গড়ে তুলতে হবে যেখানে কম বেশি সবার মর্যাদা থাকবে, আত্মমর্যাদা নিয়ে সবাই বেঁচে থাকতে পারবে, এমন একটি দেশ গড়ে তুলতে সবাইকে সচেষ্ট হওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারম্যান। অনুষ্ঠানে ডাক্তার জুবাইদা রহমান বলেন, আগামী রাজনীতি সুষ্ঠু পরিকল্পনার রাজনীতি। বিভিন্ন পরিকল্পনার মাধ্যমে শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও ক্রীড়ায় আগ্রহী করে তুলতে হবে। অনুষ্ঠানে বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের পরিবেশনা উপভোগ করেন তারেক রহমান ও ডাক্তার জুবাইদা রহমান। আমাদের সকলের মনের মধ্যে আমরা একটি শপথ নেই বা প্রতিজ্ঞা করি যে আগামী দিনগুলো আজকের পর থেকে আগামী দিনগুলোতে এই ধরনের মানুষ যারা আছে, প্রতিবন্ধী মানুষ যারা আছে, আমাদের আশেপাশে যারা আছে, আমরা যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব তাদের পাশে এসে দাঁড়াই, তাদেরকে আমরা সহযোগিতা করি। এবং আসুন আমরা সকলে মিলে একটা বাংলাদেশ গড়ার চেষ্টা করি, যে বাংলাদেশে কম বেশি প্রত্যেকটা মানুষের একটা মর্যাদা তৈরি হবে, আত্মমর্যাদা নিয়ে প্রত্যেকে বেঁচে থাকতে পারবে, সেরকম একটা বাংলাদেশ গড়তে আমরা চেষ্টা করি।
বিদেশে পাচারকৃত অর্থ জামাত ক্ষমতায় গেলে দেশে ফিরিয়ে আনবে জানিয়েছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জনগণকে আহ্বান জানান সন্ত্রাস চাঁদাবাজির বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়তে ঐক্যবদ্ধ হওয়ার। বলেন, যারা দেশকে ভালোবাসেন তারা হ্যাঁ ভোট দেবেন। কুমিল্লা ও নোয়াখালীকে বিভাগ করার প্রতিশ্রুতিও দেন জামাতের আমির। রেজাল করিমের ক্যামেরায় ওমর ফারুকের রিপোর্ট। নির্বাচনের প্রচারণার নবম দিনে কুমিল্লা জেলার জামায়াতে ইসলামীর নেতৃত্বে 11 দলীয় জোটের নির্বাচনী জনসভা। এ সময় সরকার গঠন করতে পারলে নারীর অধিকার নিশ্চিতকরণ, বেকারত্ব দূরীকরণ ও কুমিল্লার অবকাঠামোর উন্নয়নের প্রতিশ্রুতি দেন তিনি। আমরা তোমাদেরকে কথা দিচ্ছি ভাই ও বোনেরা, তোমাদের হাতকে এই দেশ গড়ার কারিগরের হাত হিসাবে আমরা গড়ে তুলবো ইনশাআল্লাহ। সেই দিন তোমাদের হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব। এর আগে সকালে ফেনীতে জনসভা করেন জামায়াতের আমির। সমাবেশ শুরুর আগ থেকেই ফেনী জেলার সরকারি পাইলট স্কুল মাঠে 11 দলীয় নির্বাচনী প্রতীক নিয়ে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। এতে অংশ নিয়ে 11 দলীয় নেতারা বলেন, একটি দল একদিকে দুর্নীতি দমনের কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিয়েছে। বড় দলের মিথ্যা অহংকারে অনিবন্ধিত কিছু রাজনৈতিক দলের নেতাদের তাদের দল বিলুপ্ত করে জোর করে বিএনপিতে যোগদান করেছে। জামাত ইসলামের সমর্থিত প্রার্থীদেরকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন। জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বন্যা সংকটের ধারাবাহিকতা বন্ধে পার্শ্ববর্তী দেশের সঙ্গে সম্মানজনক সমঝোতা করা হবে। দুর্নীতি চাঁদাবাজির বিরুদ্ধে সবাই ঐক্যবদ্ধ বলেও মন্তব্য করেন জামায়াতের আমির। 12 তারিখ প্রথম ভোট কিসে হবে? হ্যাঁ মানে আজাদি, না মানে গুলামি। আজাদি না গুলামি, আজাদি না গুলামি। লিল্লাহি তাকবীর। দ্বিতীয় ভোটটি হবে, আমি আগেই বলেছি, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হেফাজতের পক্ষে, ন্যায় এবং ইনসাফের শাসন কায়েমের পক্ষে। এই বাংলাদেশে রাজার ছেলে রাজা হবে, মন্ত্রীর ছেলে মন্ত্রী হবে। সেই সংস্কৃতির ধারা আমরা পাল্টে দিতে চাই। বাংলাদেশের অর্থনীতিতে ফেনীর বিশেষ অবদান আছে। বিপুল সংখ্যক মানুষ দেশের বাইরে থাকেন, তাদের পাঠানো রেমিটেন্স বাংলাদেশের একটা বিশাল অংশ জুড়ে আছে। ফেনীবাসীকে ফেনীবাসীর পাওনা দেব ইনশাল্লাহ আমরা। এদিন নোয়াখালীতে নির্বাচনী সভায় অংশ নেন জামায়াতের আমির। পরে লক্ষ্মীপুরে জনসভায় অংশ নিয়ে তিনি বলেন, বিদেশিদের সাথে বন্ধুত্ব থাকবে, তবে কারো প্রভুত্ব মানবে না জামাত। আমাদের দাওয়াত স্পষ্ট, আমরা আল্লাহর গোলামি ছাড়া আর কারো গোলামি মানি না, মানব না। কোনো আধিপত্যবাদ মানব না, কারো চোখ রাঙানি মানব না। বিদেশে বন্ধু থাকবে কিন্তু প্রভু মেনে নেবে না। ওমর ফারুক, বাংলা ভিশন, কুমিল্লা। একটি দল নির্বাচনের লেভেল প্লেইং ফিল্ড নষ্ট করছে বলে অভিযোগ করেছেন ঢাকা 11 আসনের 11 দলীয় ঐক্যের প্রার্থী ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। নির্বাচন ঘিরে লাশের রাজনীতি শুরু হয়েছে বলেও এ সময় অভিযোগ করেন তিনি। সকালে মেরুল বাড্ডায় নিজ আসনে প্রচারণায় যোগ দিয়ে এসব মন্তব্য করেন নাহিদ ইসলাম। এনসিপির আহ্বায়ক বলেন, নির্বাচনের আগেই হত্যা ও প্রার্থীদের প্রচারে হামলার ঘটনা সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। নির্বাচন কমিশনকে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের আহ্বান জানিয়ে নাহিদ ইসলাম বলেন, বল প্রয়োগের রাজনীতি করে নির্বাচনকে প্রভাবিত করতে চাইলে তা প্রতিহত করতে প্রস্তুত আছে 11 দলের নেতাকর্মীরা। একই সাথে হ্যাঁ ভোটের পক্ষেও নাহিদ ইসলাম প্রচারণা চালিয়েছেন। লেভেল প্লেইং ফিল্ড শেরপুরের ঘটনার পরে আর আছে এটা আসলে বলা যাবে না। এক ধরনের নিরাপত্তাহীনতা, হুমকি, এগুলার সম্ভাবনা রেখেই আমরা মাঠে নামতেছি। মানুষ এই হানাহানির রাজনীতি চায় না। আমরা মনে করি যারা এগুলো করছে, মানুষ ভোট দেওয়ার সুযোগ পেলে 12ই ফেব্রুয়ারি ভোটের মাধ্যমে সেটার ফলাফল দিবে। জিডিপি 12% উন্নীত করার মধ্য দিয়ে উন্নত, সমৃদ্ধ, মর্যাদা সম্পন্ন নতুন বন্দোবস্তের বাংলাদেশ গড়ার প্রতিশ্রুতি দিয়ে নির্বাচনী ইশতেহার প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জুলাই সনদের বিচার নিশ্চিত করার পাশাপাশি ধর্মবিদ্বেষ, সাম্প্রদায়িকতার বিরুদ্ধেও অঙ্গীকার রয়েছে ইশতেহারে। মন্ত্রী, জনপ্রতিনিধি আর আমলাদের বাৎসরিক সম্পদের হিসাব দেওয়া সহ এনআইডির মাধ্যমে সকল সুবিধা দেওয়ার কথা রয়েছে ইশতেহারে। রকুনুজ্জামানের রিপোর্ট।
জামাত নেতৃত্বাধীন 11 দলীয় জোটের অন্যতম শরিক নতুন রাজনৈতিক দল এনসিপি 36 দফা নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেছে। শুক্রবার রাজধানীর একটি হোটেলে দলের আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্বাচনী ইস্তেহার ঘোষণা করেন। ইস্তেহারে গুরুত্ব পেয়েছে নতুন বাংলাদেশ গড়ার পরিকল্পনা, জুলাই সনদ বাস্তবায়ন আর বিচারের প্রতিশ্রুতি। দলটির মুখপাত্রের দাবি, শিক্ষা, স্বাস্থ্য ও কৃষি খাতকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। 12টি অধ্যায়ের 36 দফার অগ্রাধিকার বাস্তবতা বিবেচনায় নিয়ে নির্ধারিত হয়েছে। এনসিপি এবং সেই ঐক্য ক্ষমতায় গেলে আইন, নীতি ও প্রশাসনিক সংস্কারের মাধ্যমে এই অঙ্গীকার বাস্তবায়নে আমরা দায়িত্বশীল ভূমিকা পালন করব। নাহিদ ইসলামের দাবি, ইস্তেহারে গুরুত্ব পাচ্ছে সুশাসন, সংস্কার ও সার্বভৌমত্ব। বিএনপির বিভিন্ন সেবা কার্ডের বিপরীতে বিকল্প ভাবনার কথাও তুলে ধরে। এখন তো ইশতেহারে কার্ডের রাজনীতি চলতেছে, অমুক কার্ড তমুক কার্ড। আমরা বলতেছি যে একটা ইউনিক কার্ড আমাদের দরকার, নাগরিক কার্ড, যেখানে এনআইডি যেটা আমরা সেটাকেই একটা নাগরিক কার্ড হিসেবে, যেখানে আমার সব ধরনের সুযোগ সুবিধা সেই একটা কার্ডের মাধ্যমে প্রত্যেকটা নাগরিক পাবে, তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত তার একটাই আইডেন্টিটি হওয়া উচিত। আমি যদি আরো 10 রকমের কার্ড করি, সেটা আমার সুযোগ জটিলতা তৈরি করবে অনেক ধরনের। জামাত জোটে যাওয়ায় এনসিপির বেশ কয়েকজন কেন্দ্রীয় নেতা সহ নারী নেত্রীদের পদত্যাগকে মাথায় রেখে নারীদের নিরাপত্তা, অধিকার ও ক্ষমতায়নে ইস্তেহারে 7 দফা অঙ্গীকারের কথা বলা হয়েছে। দীর্ঘ সময় বাংলাদেশে নারী প্রধানমন্ত্রীর শাসনামল আমরা দেখা সত্ত্বেও সেই অর্থে তৃণমূল থেকে উচ্চ পর্যায় পর্যন্ত নারীর ক্ষমতায়ন, তার থেকেও বেশি করে বলতে গেলে নারীর নিরাপত্তা এবং অধিকারের যে নিশ্চয়তা, সেটা পরিপূর্ণভাবে কখনোই দেখা যায়নি। প্রবাসী কল্যাণে বিশেষ পদক্ষেপ নেয়ার অঙ্গীকারও রয়েছে এনসিপির ইস্তেহারে। রকুনুজ্জামান, বাংলা ভিশন, ঢাকা। ঢাকায় নির্বাচনী গণসংযোগ, সভা ও প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজধানীর বিএনপি প্রার্থীরা। দিনব্যাপী নিজ নিজ নির্বাচনী এলাকার অলিগলি ও ভোটারদের দ্বারে দ্বারে যাচ্ছেন তারা, দিচ্ছেন নির্বাচনী নানা প্রতিশ্রুতি। বাস্তবায়নে ধানের শীষের পক্ষে ভোট চাচ্ছেন প্রার্থীরা। মুবাশির আহমদের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর রাজধানীর শান্তিনগর, ইস্টার্ন প্লাস মার্কেট ও আশেপাশের এলাকায় গণসংযোগ করেন ঢাকা 8 আসনে বিএনপি প্রার্থী মির্জা আব্বাস। পরে অংশ নেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে আয়োজিত দোয়া মাহফিলে। জানান, নির্বাচনী প্রচারণায় একটি দল গায়ে পড়ে সহিংস আচরণ করছে ও উস্কানি দিচ্ছে। এটা হাসিনার মতো আচরণ ওদের, যে কাজটা হাসিনা করবে সে আগেই সে বলতো, এটা আশঙ্কা প্রকাশ করতো এবং পরে সে কাজটা করতো। এই কাজটা ওরা করবে এবং করছে। লেভেল প্লে যদি থাকতো তাহলে এই ছেলেটা এরকম অসভ্যের মতো কথাবার্তা বলতে পারতো না। এখন পর্যন্ত যে ভাষায় কথা বলছে, আল্লাহ অশেষ রহমত আমার উপরে, আমার কর্মীদের উপরে, যে আমরা এটা রিয়াক্ট করছি না। এবং আমি আমার নেতা কর্মীদের বলবো, ধৈর্য ধারণ করেন, নো রিয়াকশন, ওরা বলুক। রাজধানীর সূত্রাপুর থানা এলাকায় পথসভা ও ক্যাপিটাল জেনারেল মার্কেটের সামনে ধানের শীষে গণসংযোগ করেছেন ঢাকা 6 আসনে বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। তরুণদের কর্মসংস্থান সৃষ্টি, বিনিয়োগ বৃদ্ধি ও মাদকমুক্ত সমাজ গড়াই তার অগ্রাধিকার বলে জানান তিনি। আগামী দিনে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করব এবং জনগণের অধিকারকে রক্ষা করার জন্য আমরা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের এই আন্দোলন সংগ্রামকে তার চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাব এবং আগামী বাংলাদেশকে গড়ে তুলব এমন ভাবে যাতে এই দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম শক্তিশালী রাষ্ট্র হিসেবে আমাদের এই দেশ মাথা উঁচু করে দাঁড়াতে পারে ইনশাআল্লাহ। নির্ভয়ে মা বোনদের কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে ঢাকা 16 আসনে ধানের শীষের প্রার্থী আমিনুল হক। মিরপুর পল্লবীর তালতলা সাংবাদিক প্লট এলাকায় গণসংযোগকালে তিনি এ আহ্বান জানান। ঢাকা 11 আসনে বিএনপি প্রার্থী ডাক্তার এম এ কাইয়ুম জুমার নামাজ শেষে রাজধানীর বাড্ডা এলাকায় গণসংযোগ করেন। জনগণের ভোটই সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠুকবে বলে মন্তব্য করেন তিনি। আমি বিশ্বাস করি যে জনগণ স্বতঃস্ফূর্তভাবে বহু বছর পর ভোটের অধিকার ফিরে পেয়েছে, ভোট দিতে যাবে, ওইখানে কোনো ষড়যন্ত্রই টিকে থাকবে না। এদিকে তারুণ্যের ভাবনায় পরিবর্তনের ডাক শীর্ষক আলোচনা সভায় ভোটারদের প্রশ্নের উত্তর দেন ঢাকা 10 আসনে বিএনপির প্রার্থী শেখ রবিউল আলম রবি। জানান, রাষ্ট্র ব্যবস্থার গুণগত পরিবর্তন তরুণদের হাতেই সম্ভব। তরুণরাও একটা উল্লেখযোগ্য ভূমিকা রাখতে পারবে। ডেফিনেটলি
চাইলেই একজন মেম্বার অফ পার্লামেন্টের কাছে সব আশা, সব ভরসা, সব দাবি ছেড়ে দিবে না। নারীরা রয়েছেন, ছোট ছোট বাচ্চারা রয়েছে, সকলেই আমার সাথে এই গণসংযোগে অংশগ্রহণ করছে। এটি আমার জন্য অত্যন্ত বড় একটি পাওয়া। জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে জনগণের রায় নিয়ে ইনশাআল্লাহ নির্বাচিত হবে আল্লাহর রহমত। গণসংযোগ করেছেন ঢাকা 18 আসনে বিএনপির প্রার্থী SM জাহাঙ্গীর হোসেন। শুক্রবার উত্তরা পূর্ব থানাধীন 1 নং ওয়ার্ডের বাসিন্দাদের কাছে ধানের শীষের পক্ষে ভোট চান তিনি। মুবাশির আহমেদ, বাংলা ভিশন, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আর মাত্র কদিন বাকি, তাই ভোটারদের সমর্থন পেতে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা, দিচ্ছেন নানান প্রতিশ্রুতি। এদিকে দীর্ঘদিন ভোট দিতে না পারায় এবার নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে চান নতুন ভোটাররা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চট্টগ্রাম 11 আসনের প্রার্থী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দায়বদ্ধতা ও জবাবদিহিতার অভাবে দেশ আজ ক্রান্তি লগ্নে। দেশের মানুষ দ্রুত নির্বাচিত সরকার চায়। দুপুরে তার নির্বাচনী এলাকায় গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, 71-এ যারা সনাতন ধর্মাবলম্বীদের উপর নির্যাতন করেছে তারা আবার নবরূপে ফিরে এসে নির্বাচনে দাঁড়িয়েছে। দুপুরে কক্সবাজার 1 আসনে তার নির্বাচনী এলাকার বিশ্বাসপাড়া হিন্দু বৌদ্ধ সম্প্রদায়ের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নরসিংদীতে গণসংযোগ ও উঠান বৈঠক করেছেন বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। তিনি বলেন, বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চলছে, কিন্তু সবকিছু উপেক্ষা করে মানুষ ধানের শীষে ভোট দিবেন। সাবেক অ্যাটর্নি জেনারেল ও বিএনপি প্রার্থী অ্যাডভোকেট আসাদুজ্জামান বলেছেন, একটি দল ভোটের জন্য জান্নাতের টিকিট দেওয়ার মতো শিরকি কথা বলছে। ঝিনাইদহ 1 আসনে নির্বাচনী পথসভায় তিনি একথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি 2 আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী শেখ নিয়ামুল করিম ও ইসলামী আন্দোলনের প্রার্থী ডাক্তার সিরাজুল ইসলাম সিরাজি গণসংযোগ ও প্রচারণা চালিয়েছেন। শহরের বিভিন্ন স্থানে ভোটারদের নানা প্রতিশ্রুতিও দেন তারা। ধানের শীষ প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু। মুন্সিগঞ্জের শ্রীপুরের নিজ বাড়িতে দোয়া ও নির্বাচনী বিষয়ক আলোচনা সভায় তিনি একথা বলেন। গাইবান্ধার 1 আসন সুন্দরগঞ্জের বিভিন্ন ইউনিয়নে প্রচারণা চালিয়েছেন ধানের শীষের প্রার্থী অধ্যাপক ডাক্তার খন্দকার জিয়াউল ইসলাম মোহাম্মদ আলী। ভোটারদের তিনি জানান, চরাঞ্চলের মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করবেন তিনি। এদিকে খাগড়াছড়ির আসনে বিএনপির মনোনীত প্রার্থী ওয়াদুদ ভুইয়া বলেছেন, জনগণ সিদ্ধান্ত নিয়েছেন আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠন করবে। বর্তমান ও সাবেক জনপ্রতিনিধি ও পাহাড়ি নেতৃবৃন্দদের বিএনপিতে যোগদানের অনুষ্ঠানে তিনি একথা বলেন। অন্যদিকে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন ঢাকা 19 আসন সাভারের বিএনপির প্রার্থী ডাক্তার দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু। পৌর এলাকায় বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন তিনি। এছাড়া মোংলা ও জয়পুরহাটে প্রচারণা চালিয়েছেন বিভিন্ন দলের প্রার্থীরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শেরপুরের জামাত নেতা হত্যার বিচার না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন জামাত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, জাতীয় নির্বাচনের প্রচারণার সময় এই হত্যাকাণ্ডের বিচার এই সরকারকেই করতে হবে। দুপুরে ব্রাহ্মণবাড়িয়া 6 বাঞ্ছারামপুর আসনের 11 দলীয় নির্বাচনী ঐক্যজোট সমর্থিত প্রার্থী মোহাম্মদ মহসিনের সমর্থনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গোলাম পরোয়ার বলেন, খুনিদের গ্রেফতার করতে হবে। জামাত ইসলামী সহ কোনো দলের নেতাকর্মীর উপর যেন হামলা না হয় তা নিশ্চিত করা না গেলে দেশে সহিংসতা ছড়িয়ে পড়তে পারে। এতে নির্বাচন নিরপেক্ষ হবে না বলেও মন্তব্য করেন জামাতের সেক্রেটারি জেনারেল। প্রকাশ্য প্রচারাভিযানের প্রথম হত্যাকাণ্ডের বিচার এই সরকারকে করতে হবে। খুনিদেরকে গ্রেফতার করতে হবে। আর যেন জামাত ইসলামী সহ কোন দলের প্রার্থীদের উপরে হামলা করা না হয়, সেটা নিশ্চিত না করলে দেশ যদি সহিংস হয়ে ওঠে এই নির্বাচন নিরপেক্ষ হবে না, অবাধ হবে না। ভোট কেন্দ্রে তারা সন্ত্রাস করবে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একটি দল ক্ষমতায় এলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবেন নারীরা। বিএনপির চেয়ারম্যানের গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে ঘায়েল করতে পরিকল্পিত অপপ্রচার করা হচ্ছে। কোনোভাবেই আপনাদের হাতে যদি ক্ষমতা আসে, এদেশে সবচাইতে বেশি বিপন্ন হবে নারীরা, তার কিছু প্রমাণ রয়েছে। কারণ আপনারা তাদের পরিপূর্ণ বিকাশ আপনারা চান না। তারা একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিক, এটা আপনারা চান না। তারা একটি রাষ্ট্রের নেতৃত্ব দিক, এইটা আপনারা চান না। এখন ভোট পাওয়ার জন্য আপনারা
নানা ধরনের বিভ্রান্তি তৈরি করছেন এবং আপনাদেরই এক একজনের মুখ থেকে এক এক ধরনের কথা বেরিয়ে আসছে। আর প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য এহেন শব্দ, বাজে শব্দ নেই, ইতর শ্রেণীর শব্দ নেই যেটা আপনারা ব্যবহার করছেন না। নরসিংদীর রায়পুরা উপজেলায় আমিরগঞ্জ ইউনিয়নে হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনব্যাপী বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ, পিআইবির সাবেক মহাপরিচালক ও বাংলা ভিশনের প্রধান সম্পাদক ডক্টর আব্দুল হাই সিদ্দিক। হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের সভাপতি AKM জাহাঙ্গীর আলম বাদলের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন হাসনাবাদ বাজার কমিটির সভাপতি আলহাজ নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আমিরগঞ্জ ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমির হোসেন মিয়া, আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোহাম্মদ কামরুজ্জামান। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মোহাম্মদ আরিফুর রহমান। ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বিদেশি পণ্যের ভিড়েও কদর কমেনি দেশীয় পণ্যের। গত বছরের তুলনায় এবছর বিক্রি কম হলেও আশাবাদী উদ্যোক্তারা। তারা জানান, বাড়তি স্টল ভাড়া আর বিদেশি পণ্যের সাথে প্রতিযোগিতায় টিকে থাকতে কিছুটা হিমশিম খেতে হচ্ছে তাদের। খলিল শিকদারের পাঠানো তথ্য ও ছবিতে নাজমুল নিশানের ডেস্ক রিপোর্ট। ঢাকা বাণিজ্য মেলায় বিদেশি বিভিন্ন পণ্যের চাহিদা বরাবরই বেশি। তবে এত সব পণ্যের মাঝেও আলাদা করে নজর কাড়ছে দেশীয় পণ্যের স্টলগুলো। ঐতিহ্য ও মান ভালো হয় দর্শনার্থীরা ভিড় করছেন জামদানি, হস্তশিল্প ও চামড়াজাত পণ্যের দোকানগুলোতে। অনেকগুলো স্টলই দেখলাম, বাট এবারে যে বিসির যে স্টলটা বসেছে খুব সুন্দর লাগলো। এখানে হস্তশিল্প, তারপর হাতের কাজের অনেক কিছু তৈরি হয়, নকশি কাঁথা, তারপরে যে ঘর সাজানোর অনেক আইটেম আছে এখানে, ভ্যারাইটিস। হাতের কাজগুলো অনেক সুন্দর, আমার আম্মুর জন্য দুইটা নিয়েছি। ভালো, এগুলো আরো আগামীতে আরো সুন্দর সুন্দর কাজ আসবে, আমরা এটি আশা করি। স্টল ভাড়া ও পরিবহন ব্যয় বেশি হয়, নানা চ্যালেঞ্জে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন উদ্যোক্তারা। অনেক নারীরা কিন্তু খুব সুন্দর সুন্দর হেরিটেজ প্রোডাক্ট নিয়ে বিভিন্ন জেলা বিভাগের সঙ্গে কাজ করছে। এই বাণিজ্য মেলায় আসলেই কিন্তু সে সবার কাছে সহজে পৌঁছায় যেতে পারে। আমাদের এখানে যদি ভাড়াটা একটু কম হতো আমাদের জন্য অনেক ভালো হতো, কারণ আমরা অনেক দূর থেকে নিয়ে আসছি, আমাদের প্রোডাক্টগুলো একটু হাই লেভেলের হয়ে থাকে। গত বছরের তুলনায় এবছর সেল আমাদের যদিও কম হয়, তারপরও আশাবাদী যেহেতু আরও এক সপ্তাহ আছে, তবে আরও 3টা দিন যদি বাড়ায় দেওয়া হয় তাহলে আমাদের উদ্যোক্তাদের জন্য খুবই ভালো হবে। দেশীয় শিল্প টিকিয়ে রাখতে সরকারের নানা উদ্যোগের কথা জানান বিসিক কর্মকর্তা। নকশি খাতা, তারপরে হচ্ছে আপনার হস্তজাত পণ্য এবং আপনার হাতে তৈরি যে সমস্ত আপনার খাদি, তারপরে পাঞ্জাবি থেকে শুরু করে সকল ধরনের প্রোডাক্ট আপনি এই বিসিক স্টলে এসে আপনি চাইলে পেতে পারেন। ঐতিহ্য ও দেশীয় শিল্প টিকিয়ে রাখতে উদ্যোক্তা তৈরির পাশাপাশি সরকারের সদিচ্ছা ও পরিকল্পনা জরুরি বলে মনে করেন খাত সংশ্লিষ্টরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সারা দেশের আরো কিছু খবর নিয়ে একটা ডেস্ক রিপোর্ট। নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে দেশে গণতন্ত্র ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী 2 আসনের প্রার্থী ডক্টর আব্দুল মঈন খান। সন্ধ্যায় ডাঙ্গা ইউনিয়নের তালতলা গ্রামে নির্বাচনী উঠান বৈঠকে তিনি এই কথা বলেন। সভাপতিত্ব করেন ডাঙ্গা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির। ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বিভিন্ন স্থানে গণসংযোগ, পথসভা ও উঠান বৈঠক করেছেন ময়মনসিংহে 1 আসনের প্রার্থী ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, এবারের নির্বাচন শুধু ক্ষমতা বদলের নয়, এ নির্বাচন জনগণের ভাগ্য পরিবর্তনের নির্বাচন। কুমিল্লা 3 আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদের পক্ষে নির্বাচনী পথসভা ও গণসংযোগ হয়েছে। ধামঘর ইউনিয়নের মোকশাইর গ্রামে পথসভায় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির সদস্য কাজী শাহ আরেফিন। গৌরনদীর ক্যাথলিক চার্চ পরিদর্শন করেছেন ভ্যাটিকান সিটির রাষ্ট্রদূত বিশপ কেভিন র্যান্ডাল। তিনি মিশনে এক মতবিনিময় সভায় অংশ নেন। বরিশাল 1 আসনের সংসদ সদস্য এম জহিরুদ্দিন স্বপন ও ক্যাথলিক চার্চ প্রধান পুরোহিত ফাদার বরুণ গোমেজ এলাকার সামাজিক সম্প্রীতির কথা তুলে ধরেন। সভায় সভাপতিত্ব করেন গৌরনদী ক্যাথলিক চার্চের প্রধান পুরোহিত ফাদার লিটন গোমেজ। বক্তব্য রাখেন বিশপ ইমানুয়েল রোজারিও, অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জন রোজারিও, কারিতাসের নির্বাহী পরিচালক ফ্রান্সিস বেপারি।
জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে গাজীপুর জেলার বিভিন্ন উপজেলায় 14 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে নিশ্চিত করেছেন জেলা প্রশাসক। জানান বিজিবি সদস্যরা পুলিশ, র্যাব ও অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করবেন। দুর্নীতিকে না বলি, ন্যায় ও সততার বাংলাদেশ গড়ি, এই প্রতিপাদ্যে রাজধানীতে অনুষ্ঠিত হল জাতীয় নাগরিক সম্মেলন দুর্নীতিমুক্ত বাংলাদেশ কনভেনশন 2026। নাগরিকদের সচেতনতা ও ঐক্যবদ্ধ প্রতিরোধের মাধ্যমে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে হয় এই আয়োজন। সভাপতিত্ব করেন সিটিজেন্স এগেইনস্ট করাপশনের চেয়ারম্যান ইউসুফ হোসেন। প্রধান অতিথি ছিলেন আপিল বিভাগের সাবেক বিচারপতি জয়নুল আবেদিন। সুস্থ নারী মানেই সুস্থ আগামী প্রজন্ম, এই প্রতিপাদ্যে শিলক হামিদ শরীফ বালিকা উচ্চ বিদ্যালয়ে বার্ষিক পুরস্কার ও থাই স্যানিটারি ন্যাপকিন বিতরণ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। উপস্থিত ছিলেন শিক্ষক মণ্ডলী, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও শিক্ষার্থীরা। এ সময় বক্তারা নারীদের স্বাস্থ্য সচেতনতামূলক বিভিন্ন বিষয় আলোচনার পাশাপাশি স্বাস্থ্য সুরক্ষায় স্যানিটারি ন্যাপকিনের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। অনুষ্ঠানে নারী শিক্ষার প্রসার, স্বাস্থ্য সচেতনতা, বাল্যবিবাহ রোধ ও সামাজিক মূল্যবোধ তৈরিতে অবদানের জন্য বিদ্যালয়ের সকলকে আন্তরিক ধন্যবাদ জানান এবি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হোসেন। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানের এজিএম FK মামুন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। শীতের মৌসুমের আমেজ পুরোপুরি কাটতে না কাটতে রাজধানীর কাঁচা বাজারে সবজির দাম বাড়তে শুরু করেছে। 2-3 সপ্তাহের ব্যবধানে প্রায় সব ধরনের সবজিতে 10 থেকে 20 টাকা পর্যন্ত দাম বেড়েছে। এদিকে চাষের মাছের দাম কিছুটা নাগালের মধ্যে থাকলেও দেশি মাছের দাম বেড়েছে। রমজানকে সামনে রেখে এখন মুরগি ও গরুর মাংসে প্রভাব পড়তে শুরু করেছে। স্থিতিশীল ডিমের দাম। স্বস্তির খবর, গত বছরের তুলনায় এবছর ডাল, চাল, মশলার দাম এখনও সহনীয় পর্যায়ে। বিক্রেতারা বলছেন সঠিকভাবে বাজার মনিটর করলে রমজানেও দাম স্থিতিশীল থাকবে। শেষ করছি সংবাদ। যাওয়ার আগে ক্রাউন সিমেন্ট শিরোনামগুলো আরেকবার জানিয়ে দিচ্ছি। হ্যাঁর পক্ষে ভোট চাইলেন তারেক রহমান, বললেন সম্মান জানাতে হবে জুলাই সনদকে। শহীদ আবু সাইদের কবর জিয়ারত। যারা দেশকে ভালোবাসেন হ্যাঁ ভোট দেবেন বলেছেন ডাক্তার শফিক। কুমিল্লার সাথে নোয়াখালীকেও বিভাগ করার আশ্বাস। প্রতিহত করা হবে বল প্রয়োগের রাজনীতি, নাহিদের হুঁশিয়ারি। এনআইডির মাধ্যমে সব সুবিধা নিশ্চিতের আশ্বাস এনসিপি। রাজধানীতে বিএনপি প্রার্থীদের জমজমাট প্রচারণা, ভোটের মাধ্যমে সব ষড়যন্ত্রের কফিনে শেষ পেরেক ঠেকার প্রত্যয়। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকায় ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। শুভরাত্রি।